হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, হাউ আর ইউ অল? আই থিংক ইউ আর ফাইন। আমরা গত টিউটোরিয়ালের মতোই আজকের এই টিউটোরিয়ালে আমরা প্রিপজিশনের উপরে এক্সারসাইজ করব। আজকের এক্সারসাইজ নাম্বার 6 থেকে 10 পর্যন্ত। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 6, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল প্রিপজিশনস। নাম্বার এ, শি গিভস প্রিফারেন্স রিডিং ড্যাশ রাইটিং। এখানে উত্তরটি হবে she gives preference reading to writing। কেন হলো দেখুন, এইখানে প্রিফারেন্স হলো একটি নাউন, পরেরটিতে দেখুন বি নাম্বারে প্রিফার হচ্ছে ভার্ব, এখানে প্রিফারেন্স হচ্ছে নাউন, আবার প্রিফারেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। আমরা জানি ল্যাটিন ওয়ার্ডে দ্যানের পরিবর্তে টু বসে। আমরা যেমন বলি করিম ইজ বেটার দ্যান রহিম, এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে পরে দ্যান হয়েছে। কিন্তু ল্যাটিন যে শব্দগুলো রয়েছে সেগুলোর সাথে দ্যান না বসে টু বসে। যেমন অর্থ কি, শি গিভস প্রিফারেন্স রিডিং টু রাইটিং। এখানে টু এর জায়গায় দ্যান হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রিফারেন্স ল্যাটিন ওয়ার্ড হওয়ার কারণে দ্যানের পরিবর্তে এখানে টু হয়েছে। তাহলে এরকম ল্যাটিন ওয়ার্ডগুলো কি কি রয়েছে যেগুলোতে দ্যান না বসে টু বসে? প্রিফার, প্রিফারেন্স, প্রিফারেবল, জুনিয়র টু, সিনিয়র টু, ইন্টেরিয়র টু, এক্সটেরিয়র টু। এইগুলোতে দ্যানের পরিবর্তে টু বসে, কারণ এগুলো ল্যাটিন ওয়ার্ড। তাহলে শি গিভস প্রিফারেন্স রিডিং টু রাইটিং, সে লেখার চেয়ে পড়াটাকে বেশি প্রাধান্য দেয়। তাহলে শি গিভস প্রিফারেন্স, সে প্রাধান্য দেয় কোনটাকে বেশি প্রাধান্য দেয়? রিডিং কে বেশি প্রাধান্য দেয়। কিসের চেয়ে? টু রাইটিং, রাইটিং এর চেয়ে। তাহলে সে রাইটিং এর চেয়ে রিডিং কে বেশি প্রাধান্য দেয়। নাম্বার বি, আই প্রিফার হেলথ ড্যাশ ওয়েলথ। আগেরটির মতোই, কারণ প্রিফারেন্স নাউন আর প্রিফার ভার্ব আর প্রিফারেবল অ্যাডজেক্টিভ, এগুলো সবগুলোর সাথেই কি বসে? টু বসে, কারণ সেগুলো ল্যাটিন ওয়ার্ড। তাহলে এখানে কি হবে? আই প্রিফার হেলথ, আমি স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দেই, টু ওয়েলথ অর্থাৎ সম্পদের চেয়ে। তাহলে সম্পদের চেয়ে স্বাস্থ্যকে আমি বেশি প্রাধান্য দেই। এখন বলুন তো এখানে টু হয়েছে কেন? কারণ এই প্রিফারের জন্য এখানে টু হয়েছে। নাম্বার সি, উই ফাউন্ড হার প্লান্সড ড্যাশ থট। প্লান্সড হচ্ছে নিমগ্ন, আর থট হচ্ছে চিন্তা। তাহলে আমরা তাকে চিন্তায় নিমগ্ন দেখলাম। তাহলে কি হবে? উই ফাউন্ড হার প্লান্সড ইন থট। এখানে ইন হবে, এর কারণটি হলো প্লান্সড সাথে সবসময় ইন হয়। প্লান্সড ইন মানে কোনো কিছুতে ডুবে থাকা বা নিমগ্ন থাকা। নাম্বার ডি, দ্য পোর্টার লিনড ড্যাশ দ্য ওয়াল। আমরা জানি লিনের সাথে এগেইনস্ট বসে। লিন এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুতে হেলান দেয়া। তাহলে অর্থ কি দাঁড়ালো দেখুন, দ্য পোর্টার লিনড এগেইনস্ট দ্য ওয়াল, কুলি ওয়ালটিতে হেলান দিয়েছিল। তাহলে আমরা এগেইনস্ট কেন ব্যবহার করলাম বলুন তো? লিনের সাথে সবসময় এগেইনস্ট বসে, কারণ লিন এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে হেলান দেয়া। এবার আমরা ইন নাম্বারে চলে যাই। ইউ শুড স্টিক ড্যাশ ইউর পয়েন্ট। আমরা আগের টিউটোরিয়ালটিতে দেখেছি ক্লিং টু মানে লেগে থাকা, ঠিক অনুরূপভাবে একই অর্থ স্টিক টু মানেও লেগে থাকা। তাহলে ইউ শুড স্টিক টু ইউর পয়েন্ট, তোমার উচিত তোমার পয়েন্টের সাথে তোমার লেগে থাকা। তাহলে ইউ শুড স্টিক টু ইউর পয়েন্ট। নাম্বার এফ, উই ওয়ার সাবজেক্টেড ড্যাশ গ্রেট হার্ডশিপস। সাবজেক্টের সাথে টু বসে, আমরা জানি অনেক দুর্দিনের মধ্যে দিয়ে আমাদের সময় কাটাতে হয়েছিল। তাহলে সাবজেক্টের সাথে সবসময় টু বসে, এটা মনে রাখতে হবে। নাম্বার জি, ইউ মাস্ট সাফার ড্যাশ ইউর মিসডিডস। সাফারের সাথে ফর হয়, সাফারের সাথে ফ্রম হয়। তবে এইচ নাম্বারও দেখুন, হি ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার। যদি কোনো রোগে ভোগে তাহলে সেখানে সাফার ফ্রম হবে। আর যদি কোনো কাজের কারণে কেউ সাফার করে তাহলে যেই কাজের জন্য সাফার করবে সেটার জন্য ফর হবে। তাহলে আমরা জি নাম্বারে দেখি, ইউ মাস্ট সাফার, তুমি অবশ্যই ভোগ করবে, ফর ইউর মিসডিডস, তোমার দুষ্কর্মের জন্য অবশ্যই তুমি ভোগ করবে। তাহলে এখানে অবশ্যই ফর হবে। ইউ মাস্ট সাফার ফর ইউর মিসডিডস। আর ফ্রম কখন হবে? কোনো রোগ থেকে ভোগা অর্থে আমরা সাফার ফ্রম ব্যবহার করে থাকি। হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছিল। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি হি ওয়াজ সাফারিং ফ্রম জন্ডিস,
জন্ডিস, ফিভার এগুলো হচ্ছে রোগ। এই রোগ থেকে ভোগার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। নাম্বার আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ আর কন্ডাক্ট। কন্ডাক্ট হচ্ছে ডিলিংস অথবা বিহেভিয়ার, আচরণ। আই ওয়াজ সারপ্রাইজড আমি আশ্চর্য হয়েছিলাম, অ্যাট হার কন্ডাক্ট। সারপ্রাইজড অ্যাট, মার্ভেলড অ্যাট, চার্মড অ্যাট এইগুলোতে অ্যাট বসে। আমি তার আচরণে আশ্চর্য হয়েছিলাম, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হার কন্ডাক্ট। তাহলে সারপ্রাইজডের সাথে অবশ্যই অ্যাট বসাতে হবে। নাম্বার জে, উই অল থার্স্ট ড্যাশ হ্যাপিনেস। আমরা সবাই তৃষ্ণার্ত থাকি। কিসের জন্য তৃষ্ণার্ত থাকি? ফর হ্যাপিনেস। থার্স্টের সাথে ফর বসে আমরা জানি, তাহলে কি হবে? উই অল থার্স্ট ফর হ্যাপিনেস। আমরা সবাই সুখের জন্য তৃষ্ণার্ত থাকি, অর্থাৎ আমরা সবাই সুখ চাই। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার 7 এ, ইউ শুড বি ট্রু ড্যাশ ইউর ওয়ার্ড। আমরা জানি একটি ফ্রেজ আছে, ট্রু টু ওয়ানস ওয়ার্ড। কারো কথা সে নিজে রক্ষা করা। ট্রু টু ওয়ানস ওয়ার্ড, এই ওয়ান হচ্ছে ONE অ্যাপোস্ট্রোফ এস, অর্থাৎ হিজ, হার, মাই, আওয়ার এইগুলো হবে ওয়ান্সের পরিবর্তে। যেমন আই এম ট্রু টু মাই ওয়ার্ড, আইয়ের সাথে মাই হয়ে গেছে, তাহলে এখানে ইউ এর সাথে আবার ইউর হয়ে গেছে। দেখুন, ইউ শুড বি ট্রু, তোমার উচিত সত্যবাদী থাকা, সত্য কথা বলা। টু ইউর ওয়ার্ড, অর্থাৎ তোমার ওয়ার্ডে তোমার সত্যবাদী থাকা উচিত, তোমার কথায় তোমাকে সত্যবাদী থাকতে হবে। তাহলে কি হবে? ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড। তাহলে আমরা প্রথমটা কি বলেছিলাম? ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড। আমাদের উত্তরটি ঠিকই আছে। নাম্বার বি, শি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। উত্তরটি কি হবে বলুন তো? ডিভয়েডের সাথে সবসময় অফ বসে, ডিভয়েড অফ মানে বর্জিত। তাহলে শি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স বর্জিত, অর্থাৎ তার কোনো কমন সেন্স নেই। তাহলে কি হবে? শি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড থাকলে সবসময় অফ দিতে হবে, ডিভয়েড অফ মানে হলো বর্জিত। তারপরে দেখুন সি নাম্বারে, হি ইজ জিলাস ড্যাশ মাই ফ্রিডম। এখানে উত্তরটি হবে অফ, হি ইজ জিলাস অফ মাই ফ্রিডম। তবে ক্ষেত্র বিশেষে জিলাস ফর হতে পারে, তবে জিলাস ফর হলে পারে কারণ বোঝায়, আর জিলাস অফ হচ্ছে যে বিষয় নিয়ে কেউ জিলাস ফিল করে, অর্থাৎ হিংসা করে। তাহলে এখানে কি দেখুন, হি ইজ জিলাস অফ মাই ফ্রিডম, সে আমার স্বাধীনতা নিয়ে হিংসা করে বা জিলাস ফিল করে। পরেরটি দেখুন, ওয়ান মাইট বি জিলাস ড্যাশ এ গুড কজ। ভালো কোনো কারণের জন্য একজন জিলাস ফিল করতে পারে, তাহলে এখানে ফর হবে, কারণ এখানে কারণ বোঝাচ্ছে। নাম্বার ই, উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অফ আওয়ার ইনস্টিটিউশন। আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলা, এই অর্থ বোঝাচ্ছে। তাহলে অ্যাভয়েড বাই মানে হলো মেনে চলা, আমরা জানি। তাহলে এখানে আমরা অবশ্যই বাই বসাবো, অ্যাভয়েড বাই মেনে চলা। তাহলে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ আওয়ার ইনস্টিটিউশন, আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলা। তাহলে এখানে আমরা কেন বাই ব্যবহার করলাম বলুন তো? অ্যাভয়েড বাই মানে হলো মেনে চলা, এই কারণে আমরা বাই ব্যবহার করলাম। তবে অ্যাভয়েড ইন, অ্যাভয়েড উইথ এইগুলো মানে কিন্তু আবার বসবাস করাও আছে, সেটা খেয়াল করতে হবে। নাম্বার এফ, শি ইজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ স্টাডিজ। অ্যাবজর্বড ইন, আমরা আরেকটি পেয়েছিলাম আজকে টিউটোরিয়ালে, প্লান্সড ইন, ডুবে থাকা বা নিমগ্ন থাকা, ওইটাতেও ইন ছিল প্রিপজিশন। তাহলে এখানে দেখুন এটাও ইন হবে, শি ইজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ, সে অত্যন্ত গভীর পড়াশোনায় নিমগ্ন ছিল। তাহলে অ্যাবজর্বড ইন, প্লান্সড ইন এইগুলো মানে হচ্ছে ডুবে থাকা বা নিমগ্ন থাকা, দুটাতেই ইন বসে। জি নাম্বার, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, তাহলে উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, আমাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। আমরা এখানে স্মোকিং এর আগে কেন ফ্রম বসালাম বলুন তো? কারণ তার আগে ভার্ব আছে অ্যাবস্টেইন, আমরা জানি অ্যাবস্টেইনের সাথে সবসময় ফ্রম বসে। অ্যাবস্টেইন ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত থাকা, তাহলে উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, আমাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। নাম্বার 8, জেনারেল পিপল হ্যাভ নো অ্যাক্সেস ড্যাশ দিস অফিস। সাধারণ মানুষের
এই অফিসের কোনো প্রবেশাধিকার নেই। তাহলে লক্ষ্য করুন অ্যাক্সেসের সাথে কিন্তু সবসময় টু বসে। অ্যাক্সেস টু মানে কোনো কিছুতে প্রবেশ করা। তাহলে দেখুন জেনারেল পিপল হ্যাভ নো অ্যাক্সেস টু দিস অফিস। সাধারণ মানুষের এই অফিসে কোনো প্রবেশাধিকার নেই। নাম্বার আই, দ্য বয় ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ হিজ ফাদার। এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, লক্ষ্য করুন অ্যাকম্পানি মানে হচ্ছে কারোর সাথে যাওয়া। তাহলে দ্য বয় ওয়াজ অ্যাকম্পানিড, বালকটিকে সঙ্গে নেওয়া হয়েছিল কার দ্বারা? বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা। তাহলে দ্য বয় ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। পরেরটি দেখুন যে নাম্বারে, উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ গড ড্যাশ আওয়ার ডিডস। দেখুন যদি এখানে অ্যাকাউন্টেবলের পরিবর্তে রেসপন্সিবল ব্যবহার করে অথবা লায়াবল ব্যবহার করে, দুটোর ক্ষেত্রে একই রকম হবে। অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে বা লায়াবল বা রেসপন্সিবল অর্থ হচ্ছে দায়ী। এখন দুটি জিনিস আছে এখানে, আমরা যার কাছে দায়ী তার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন এখানে হবে উই আর অ্যাকাউন্টেবল টু গড, আমরা গডের কাছে দায়ী। আর যেই কাজের জন্য দায়ী সেই কাজের পূর্বে আমরা ফর বসিয়ে থাকি। তাহলে এরকম হবে উই আর অ্যাকাউন্টেবল টু গড ফর আওয়ার ডিডস। তাহলে দেখুন উত্তরটি উই আর অ্যাকাউন্টেবল টু গড, আমরা গডের কাছে দায়ী, ফর আওয়ার ডিডস। ডিডস হচ্ছে ওয়ার্কস মানে কাজ, আমরা কাজের জন্য গডের কাছে দায়ী। এখন যদি এখানে রেসপন্সিবল দিয়ে করেন একই অর্থ হবে, উই আর রেসপন্সিবল টু গড ফর আওয়ার ডিডস, আমরা আমাদের কাজের জন্য গডের কাছে দায়ী। আবার যদি লায়াবল দিয়ে করেন একই অর্থ হবে, উই আর লায়াবল টু গড ফর আওয়ার ডিডস। তাহলে আমরা এখানে শিখলাম লায়াবল অথবা রেসপন্সিবল অথবা অ্যাকাউন্টেবল এর সাথে আমরা টু বসাই, যার কাছে দায়ী ঠিক তার পূর্বে টু বসে। এখানে গডের কাছে দায়ী সেজন্য আমরা টু দিয়েছি গডের আগে। আর যেই কাজের জন্য দায়ী সেটার পূর্বে ফর বসে, আমরা আওয়ার ডিডস এই কাজের পূর্বে ফর দিয়েছি। আমরা সামনে এগিয়ে যাই। নাম্বার 8 এ, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ড্রাগ। আমরা তো জানি অ্যাডিক্টের সাথে সবসময় টু বসে, কি বলবো? হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগ। তাহলে অ্যাডিক্টের সাথে সবসময় কি বসে বলুন তো? টু বসে। হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগ, সে ড্রাগে আসক্ত। নাম্বার বি, your conduct admits dash no excuse. Admits of, admit of হচ্ছে কোনো কিছু স্বীকৃতি দেয়া। তাহলে your conduct হচ্ছে বিহেভিয়ার বা ডিলিংস, তোমার আচরণ, admits of স্বীকার করে, no excuse কোনো ক্ষমা স্বীকার করে না। তার মানে তোমার আচরণ কোনো ক্ষমা স্বীকার করে না, অর্থ হচ্ছে তোমার আচরণ কোনো ক্ষমা পায় না। তাহলে এখানে কি দেখুন, your conduct admits of no excuse, তোমার আচরণের কোনো ক্ষমা নেই। নাম্বার সি, he is not afraid dash ghost. ঘোস্ট হচ্ছে ভূত। হি ইজ নট অ্যাফ্রেইড, সে ভীত নয়, ড্যাশ ঘোস্ট। আমরা জানি অ্যাফ্রেইডের সাথে সবসময় অফ বসে। অ্যাফ্রেইড অফ হচ্ছে কোনো কিছুর ব্যাপারে ভীত হওয়া বা ভয় পাওয়া। তাহলে কি হবে? হি ইজ নট অ্যাফ্রেইড অফ ঘোস্ট। তাহলে অ্যাফ্রেইড থাকলে আমাদের কি দিতে হবে? সবসময় অফ দিতে হবে। যেমন হি ইজ নট অ্যাফ্রেইড অফ স্নেকস, অফ ঘোস্ট। অর্থাৎ অফের পরে যে কোনো আইটেম থাকতে পারে যেই ব্যাপারে সে ভীত বা ভীত নয়, এই অর্থ বোঝাচ্ছে। নাম্বার ডি, দ্য হান্টার এইমড হিজ গান ড্যাশ দ্য বার্ড। লক্ষ্য করুন এইম হচ্ছে এমন একটি ভার্ব যেটার সাথে সাধারণত আমরা অ্যাট দিয়ে থাকি। এইম অ্যাট মানে কোনো কিছুর দিকে তাক করা। তাহলে দ্য হান্টার এইমড হিজ গান, শিকারী তার বন্দুক তাক করলো। কোন দিকে তাক করলো? যেই জিনিসটার দিকে তাক করবে তার আগে অ্যাট বসবে, অ্যাট দ্য বার্ড। তাহলে অর্থ কি দাঁড়ালো দেখুন, দ্য হান্টার এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড, শিকারী পাখির দিকে তার বন্দুক তাক করলো। নাম্বার ই, দিস ইজ অল্টারনেটিভ ড্যাশ দ্যাট। আমরা জানি অল্টারনেটিভের সাথে সবসময় টু বসে। দিস ইজ অল্টারনেটিভ টু দ্যাট, এটা হচ্ছে ওইটার বিকল্প। অল্টারনেটিভ টু মানে হচ্ছে কোনো কিছুর বিকল্প। তাহলে দিস ইজ অল্টারনেটিভ টু দ্যাট, এটা হচ্ছে ওইটার বিকল্প। নাম্বার এফ, বাংলাদেশ ফলস এ ভিকটিম ড্যাশ ফ্লাড এভরি ইয়ার। এখানে লক্ষ্য করুন একটি ফ্রেজ ব্যবহার করা হয়েছে,
ফল ভিকটিম টু এর অর্থ হচ্ছে কোনো কিছুর শিকারে পড়া, অর্থাৎ কোনো কিছুর শিকারে পরিণত হওয়া। বাংলাদেশ ফলস এ ভিকটিম টু ফ্লাড এভরি ইয়ার অর্থ হলো বাংলাদেশ প্রতি বছরই বন্যার কবলে পড়ে। তাহলে কবলে পড়া, ফল ভিকটিম টু। নাম্বার জি, হি হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম। অ্যাম্বিশন মানে হলো উচ্চাকাঙ্ক্ষা, আর অ্যাম্বিশাস হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। পরেরটি লক্ষ্য করুন, আই এম নট অ্যাম্বিশাস ড্যাশ ফেম। এখন দুটার ক্ষেত্রে কিন্তু দুই রকম ব্যবহার লক্ষ্য করুন। হি হ্যাজ নো অ্যাম্বিশন, অ্যাম্বিশন নাউন, অ্যাম্বিশাস অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশনের সাথে ফর বসে আর অ্যাম্বিশাসের সাথে অফ বসে, দুটোর অর্থ একই। হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম, সুনামের জন্য তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আর পরেরটি দেখুন, আই এম নট অ্যাম্বিশাস অফ ফেম, আমি নাম ডাকের ব্যাপারে অর্থাৎ সুনামের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী নই। আই এম নট অ্যাম্বিশাস অফ ফেম। তাহলে আমরা এখানে দেখলাম অ্যাম্বিশন ফর আর অ্যাম্বিশাস অফ। নাম্বার আই, স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্টস। আবার দেখুন পরে আরেকটি সেন্টেন্স আছে, আই এম অ্যাংশাস ড্যাশ ইউর হেলথ। অ্যাংশাসের সাথে কিন্তু ফর হয়, আবার অ্যাংশাসের সাথে অ্যাবাউটও বসে মাঝে মাঝে। এখন কোথায় কোনটা বসাবো লক্ষ্য করুন। অ্যাংশাস ফর হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যখন খুব উদ্বিগ্ন থাকে তখন সেক্ষেত্রে আমরা অ্যাংশাস ফর ব্যবহার করে থাকি। যেমন দেখুন, স্টুডেন্টরা কিন্তু তাদের রেজাল্টের জন্য তারা খুব উদ্গ্রীব বা উদ্বিগ্ন হয়ে রয়েছে, এই জন্য অর্থাৎ রেজাল্ট তারা পেতে চায়, এটার ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আমরা তাই ব্যবহার করেছি, স্টুডেন্টস আর অ্যাংশাস ফর দেয়ার রেজাল্টস। কিন্তু পরেরটি দেখুন, আই এম অ্যাংশাস অ্যাবাউট মাই হেলথ। অ্যাংশাস অ্যাবাউট হচ্ছে কোনো ব্যাপারে চিন্তিত, অর্থাৎ কোনো ব্যাপার নিয়ে ভাবনা করা, চিন্তা করা। তাহলে আই এম অ্যাংশাস অ্যাবাউট মাই হেলথ, আমি আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। আই এম অ্যাংশাস অ্যাবাউট ইয়োর হেলথ, আমি তোমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এখানে অ্যাংশাস অ্যাবাউট মানে কোনো ব্যাপার নিয়ে যখন উদ্বিগ্ন থাকে, চিন্তা করে, সেটার ক্ষেত্রে আমরা অ্যাংশাস অ্যাবাউট ব্যবহার করে থাকি। আর অ্যাংশাস ফর হলো কোনো কিছু পাওয়ার জন্য অনেক যখন চিন্তা করে বা উদ্বিগ্ন থাকে কোনো কিছু লাভের জন্য, সেক্ষেত্রে আমরা অ্যাংশাস ফর ব্যবহার করে থাকি। নাম্বার 9, এ নাম্বার, দ্য পেশেন্ট হ্যাড নো অ্যাপেটাইট ড্যাশ ফুড। আমরা জানি অ্যাপেটাইটের সাথে ফর বসে, অ্যাপেটাইট মানে কোনো কিছু খাবার আকাঙ্ক্ষা বা ক্ষুধা। তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড নো অ্যাপেটাইট, ওই রোগীর কোনো ক্ষুধা নেই, ফর ফুড মানে খাবারের জন্য ওই রোগীর কোনো ক্ষুধা নেই। নাম্বার বি, উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন ইন টাইম। অ্যারাইভ অ্যাট হচ্ছে কোথাও গিয়ে পৌঁছানো, তাহলে উই অ্যারাইভড অ্যাট হবে, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ইন টাইম, আমরা স্টেশনে যথাসময়ে পৌঁছেছিলাম। আই এম অ্যাশেমড ড্যাশ ইজ কন্ডাক্ট। কন্ডাক্ট হচ্ছে বিহেভিয়ার বা ডিলিংস, আচরণ। আমি তার আচরণে লজ্জিত। আই এম অ্যাশেমড অফ হিজ ডিলিংস বা অফ হিজ কন্ডাক্ট। এখানে অ্যাশেমডের সাথে অফ বসবে। আমরা জানি অ্যাশেমডের সাথে সবসময় অফ বসে, কোনো কিছুর ব্যাপারে লজ্জিত। তাহলে আই এম অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট, আমি তার আচরণে লজ্জিত। নাম্বার ডি, she has no aspiration dash riches. অ্যাসপিরেশন অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়ার ঐকান্তিক আকাঙ্ক্ষা প্রকাশ করা, অর্থাৎ ডিজায়ার। ডিজায়ারের সাথে যেমন ফর বসে, অ্যাসপিরেশনের সাথেও ফর বসে। তাহলে she has no aspiration for riches, তার কোনো ধন সম্পদের জন্য উচ্চাকাঙ্ক্ষা নেই। নাম্বার ই, দ্য প্রিন্সিপাল অ্যাসেন্টেড ড্যাশ দ্য প্রপোজাল। অ্যাসেন্ট হচ্ছে মতামত দেয়া, তাহলে অ্যাসেন্টের সাথে সবসময় আমরা টু বসিয়ে থাকি। দ্য প্রিন্সিপাল অ্যাসেন্টেড টু দ্য প্রপোজাল, অর্থাৎ অধ্যক্ষ ওই প্রস্তাবে মত দিয়েছিলেন। তাহলে অ্যাসেন্টেড সাথে কি বসে, সবসময় টু বসে। নাম্বার এফ, শি ইজ এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। এলিজিবল হচ্ছে যোগ্য, অর্থাৎ অ্যাপ্লিকেবল অথবা ফিট অথবা অ্যাপ্রোপ্রিয়েট এই অর্থে। তাহলে শি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, আমরা জানি এলিজিবলের সাথে সবসময় ফর বসে, অ্যাপ্লিকেবলের সাথে ফর বসে,
অ্যাপ্রোপ্রিয়েটের সাথেও ফর বসে, ফিটের সাথেও ফর বসে। তাহলে শি ইজ ফিট ফর দ্য পোস্ট, শি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, শি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সে এই পোস্টের যোগ্য। এরপরে দেখুন GHIJ, এই চারটি হচ্ছে ডাই দিয়ে মরা। এখন এই মরা হচ্ছে 4 ধরনের আছে, খেয়াল রাখুন। রোগে মরা, কোনো কাজের প্রেক্ষাপটে মরা, কোনো অ্যাক্সিডেন্টে মরা, অথবা কারোর জন্য মরা। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো শিখব। যখন রোগে মরা তখন আমরা দেই হচ্ছে ডাই অফ। তাহলে আমরা দেখি প্রথমটি কি আছে, হি ডাইড ড্যাশ কলেরা। কলেরা হচ্ছে রোগের নাম, সুতরাং আমরা ডাইয়ের সাথে অফ দিয়ে দেব। তাহলে হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। তাহলে যে কোনো রোগের নামে যখন থাকবে ডাই দিয়ে ড্যাশ দিয়ে তারপর রোগের নাম থাকবে, তখন আপনি অফ ব্যবহার করবেন। যেমন হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ ডায়রিয়া, হি ডাইড অফ ডিসেন্ট্রি, এটসেট্রা। তাহলে ডাই অফ হচ্ছে রোগে মরা। এবার দেখুন, কোনো কাজের প্রেক্ষাপটে বা ঘটনার প্রেক্ষাপটে যখন মরা হয় তখন সেক্ষেত্রে আমরা ডাই ফ্রম ব্যবহার করে থাকি। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খেতে খেতে মরল। হি ডাইড ফ্রম হার্ড ওয়ার্কিং বা ওভার ইটিং ইত্যাদি। অর্থাৎ এগুলো কোনো রোগ না, ওভার ইটিং, ওভার ওয়ার্কিং, এটা হলো কোনো একটা কাজের বা ঘটনার প্রেক্ষাপটে মারা যাওয়াকে বোঝায়। তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডাই ফ্রম। এরপরে দেখুন, অ্যাক্সিডেন্টে মরার ক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করে থাকি। যেমন দ্য ম্যান ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, লোকটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যেমন সুইসাইড এক ধরনের অ্যাক্সিডেন্ট, দ্য ম্যান ডাইড বাই সুইসাইড, এরকম হয়ে থাকে। এরপরে লাস্টেরটা আছে হলো কোনো কিছুর জন্য মরা বা কারোর জন্য মরা যদি হয় তাহলে ডাই ফর হয়ে থাকে। যেমন দেখুন, দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি, সৈনিকটি তার দেশের জন্য মরেছিল। তাহলে এখানে ডাই ফর হবে, দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি। আবার আমরা বলতে পারি রোমিও ডাইড ফর জুলিয়েট, রোমিও জুলিয়েটের জন্য মরেছিল। তাহলে এখানে আমরা 4 ধরনের মরা শিখলাম। ডাই অফ হচ্ছে রোগে মরা, ডাই ফ্রম হচ্ছে কোনো ঘটনার প্রেক্ষাপটে মরা, ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্টে মরা, আর ডাই ফর হচ্ছে কোনো কিছুর জন্য মরা বা কারোর জন্য মরা। আমরা সামনে এগিয়ে যাই। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়ে খুশি হয়েছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ। ড্যাশ দ্য পিকনিক দ্যাট উই মেড, সেই পিকনিক সম্বন্ধে যা আমরা করেছিলাম। অর্থাৎ আমরা যে পিকনিক করেছিলাম সেই পিকনিক সম্বন্ধে তুমি জানতে চেয়েছ। এখন লক্ষ্য করুন, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ। অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড, আমরা যেই পিকনিকটি করেছি সেই পিকনিক সম্বন্ধে তুমি জানতে চেয়েছো। তাহলে নো অ্যাবাউট, কোনো কিছু সম্বন্ধে জানা। তাহলে নোর সাথে এখানে কি হবে, অবশ্যই অ্যাবাউট দিতে হবে। নাম্বার বি দেখুন, আই এম নাও রাইটিং ড্যাশ ইট, আমি এটা নিয়ে লিখছি। তার মানে আমি এই পিকনিক সম্বন্ধে লিখছি। কিন্তু পিকনিক সম্বন্ধে মানে হলো পিকনিকের এই তথ্যের উপরে আমি লিখছি। তাহলে আমি কি লিখবো, আই এম নাও রাইটিং অন ইট। আমরা এখানে অন ব্যবহার করব, তবে ক্ষেত্র বিশেষে অ্যাবাউট হয়। আর এখানে কিন্তু ওই পিকনিক যে টপিকটা আছে সেই টপিকটার উপরে আমরা লিখছি। যখন কোনো টপিকের উপরে বা বিষয়ের উপরে কোনো কিছু লেখা বা বলা হয় তখন কিন্তু অন ব্যবহার করতে হয়। তাহলে আই এম রাইটিং, আমি এখন লিখছি কোন টপিকের উপরে, ওই পিকনিক টপিকের উপরে। এই জন্য আমরা ইট বলতে ওই পিকনিক বোঝাচ্ছে বিধায় আমরা এখানে অন ব্যবহার করেছি, অ্যাবাউট নয়, এখানে অন হবে। তারপরে দেখুন, ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল শীতকালের ছুটি। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল। আই ড্যাশ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড এ পিকনিক, আমি আমার কতগুলো বন্ধু নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এখানে লক্ষ্য করুন, আমি আমার কতগুলো বন্ধু নিয়ে, তাহলে নিয়ে মানে হচ্ছে বন্ধুদের সাথে পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে সাথে এই অর্থে আমরা এখানে উইথ ব্যবহার করব। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড এ পিকনিক, আমি আমার বন্ধুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছিলাম। উই সিলেক্টেড সোনারগাঁ,
আমরা সোনারগাঁ জায়গাটিকে নির্বাচন করেছিলাম ড্যাশ দ্য পিকনিক স্পট হিসেবে। তাহলে অ্যাজ দ্য পিকনিক স্পট, এখানে ফরও হতে পারে, তবে অ্যাজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে উই সিলেক্টেড সোনারগাঁ অ্যাজ দ্য পিকনিক স্পট, আমরা সোনারগাঁকে পিকনিক স্পট হিসেবে নির্বাচন করেছিলাম। ইট ইজ সাম 20 মাইলস অফ ঢাকা, এটা ঢাকা থেকে প্রায় 20 মাইলের মতো দূরে হবে। উই গট ড্যাশ দ্য বাস, গট অন গট অফ দুইটা ফ্রেজ আছে, এখানে গেটের পাস্ট টেন্স গট হয়েছে। গেট অন মানে হলো বাসে বা গাড়িতে চড়া, আর গেট অফ হচ্ছে বাস বা গাড়ি থেকে বা ট্রেন থেকে নামা। ও ডবল এফ অফ, কিন্তু তাহলে গেট অন হলো চড়া, গেট অফ হচ্ছে নামা। তাহলে এখানে আমরা বাসে চড়েছিলাম 9টার দিকে এই অর্থে। তাহলে উই গট অন দ্য বাস, এখানে আমরা অন ব্যবহার করলাম, অর্থাৎ আমরা বাসে চড়েছিলাম at about 9 AM, সকাল 9টার দিকে। তাহলে আমরা টাইমের ক্ষেত্রে কি জানি, যে কোনো টাইমের আগে আমরা at বসিয়ে দেই। তাহলে at about 9 AM, about মানে প্রায় 9টার দিকে আমরা সকালে বাসে চড়েছিলাম। ড্যাশ অল নেসেসারি utensils and materials, with all necessary utensils and materials, উইথ হবে অর্থাৎ সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা 9টার দিকে বাসে উঠেছিলাম। ড্যাশ রিচিং সোনারগাঁ উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট ড্যাশ 9:30 AM, এখানে আমরা বলতে চাই যে সোনারগাঁয়ে পৌঁছানোর পরে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের নাস্তা শেষ করলাম কয়টার দিকে, at 9:30 AM, 9:30টার দিকে। তাহলে এখানে আমরা বলতে চাই আফটার রিচিং সোনারগাঁয়ে পৌঁছানোর পরে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম at 9:30 AM, সকাল 9:30টার দিকে। এখানে অ্যাট ব্যবহার করা যায়, আবার ইচ্ছে করলে কিন্তু বাইও ব্যবহার করা যায়, বাই 9:30 AM, অর্থাৎ 9:30টার মধ্যেই আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, এই অর্থে বাইও ব্যবহার করা যায়। উই ডিড নট টেক এনি কুক ড্যাশ আস, আমাদের সাথে আমরা কোনো পাকিয়ে নেই, অর্থাৎ বাবুর্চি নেই। তাহলে এখানে উইথ হবে, উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সঙ্গে কোনো বাবুর্চি বা পাকিয়ে নেই। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।